Now, this is the second part of business profession of profits and gains from business and profession. আগেকার যে ভিডিওটা ছিল সেখানে আমরা ফার্স্ট পার্টটা লিস্ট অফ ডিসঅ্যালাউড এক্সপেন্সেস এক্সপ্লেন করেছি। এই ভিডিওটায় আমি তারপর থেকে আগে এগোচ্ছি লিস্ট অফ ডিসঅ্যালাউড ইনকামস। এগুলোর কি না এগুলো সব মাইনাস আইটেমস। এর মানে এগুলো যে আইটেমসগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ক্রেডিট হয়ে প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছে, অথচ ইনকাম ট্যাক্স অফিসার মনে করে যে যে এই এক্সপেন্সেসগুলো বিজনেসের ইনকাম নয়, অথচ পিএলের প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছে। তাহলে পিএলের প্রফিটটাকে আজকে কমাতে হবে। কীভাবে কমাবো? আমরা এই আইটেমসগুলো মাইনাস করে দেবো। আমরা যখন নোট শুরু করেছিলাম এখানে বলেছিলাম যে ডিসঅ্যালাউড ইনকামগুলোকে আমরা মাইনাস করে দিই, ডিসঅ্যালাউড ইনকামগুলোকে মাইনাস করি, সেই আইটেমসগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই আছে ইনকাম ফ্রম আদার হেডস রংলি ক্রেডিটেড টু পিএল। এর মানে অন্য হেডের ইনকাম, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশনাল ক্যাপিটাল গেনের ইনকাম বা আদার সোর্সের ইনকাম যদি পিএলে ক্রেডিট হয়ে গিয়ে থাকে, তাহলে এইগুলো রেসপেক্টিভ হেডে ট্যাক্সেবল হওয়া উচিত। বিজনেসের হেডের ট্যাক্সেবল হওয়া উচিত নয়। ব্যাঙ্ক ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম এটসেট্রা, এই সমস্ত আইটেমগুলো পিএলে ক্রেডিট করা উচিত নয়, অথচ পিএলে ক্রেডিট হয়ে প্রফিটটাকে বাড়িয়ে রেখেছে, সেই জন্য মাইনাস হবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, রেন্ট অফ হাউস প্রপার্টি। রেন্ট অফ হাউস প্রপার্টি অবভিয়াসলি ইট শুড বি শোন অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইট শুড নট বি শোন অ্যাজ ইনকাম ফ্রম বিজনেস। কিন্তু অঙ্কে যদি দেওয়া থাকে বাট রেন্ট ফ্রম স্টাফ কোয়ার্টার, আমরা হাউস প্রপার্টি করতে গিয়ে শিখেছিলাম যে তোমার স্টাফ কোয়ার্টার থেকে যখন কোনো ইনকাম হয়, ইউ আর লেটিং আউট ইয়োর হাউস টু ইয়োর ওন বিজনেস পার্সোনাল। তোমার নিজের বিজনেস পার্সোনালকে বাড়ি লেট আউট করেছো, সেক্ষেত্রে সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, সেই ইনকামটা কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছিল না। মনে রেখো, সেখানে আমরা নোট দিয়েছিলাম জামশেদপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস ভার্সেস সিআইটি, যে এই ইনকামটা ইনকাম ফ্রম বিজনেস। তাহলে হাউস প্রপার্টি ইনকামের কোনো ইনকাম যদি ডিরাইভড করে, কোনো রেন্ট ইনকাম ডিরাইভড করে ফ্রম এ হাউস হুইচ ইজ লেট আউট টু ওন বিজনেস পার্সোনাল, তাহলে সেরকম ইনকাম কিন্তু ইনকাম ফ্রম বিজনেস। এরকম যদি কোনো রেন্ট রিসিভ থাকে, সেটাকে যেন আবার মাইনাস করো না। ইন্টারেস্ট অন ড্রয়িংস, এর আগে আমরা দেখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেমেন্ট টু সেলফ বলে ডিসঅ্যালাউড হয়েছিল, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ঠিক তার উল্টো, তাহলে এটাও লেস হয়ে যাবে, এটার রিসিট ফ্রম সেলফ হয়ে যাবে। ব্যাড ডেট রিকভার্ড, ব্যাড ডেট রিকভারের পয়েন্ট আমি পরে এক্সপ্লেন করতে চাইছি, এটা একটু ডিফিকাল্ট ইন নেচার, পরে আমি বলবো। ব্যাড ডেট রিকভার্ড অঙ্ক করার সময় এটা বুঝিয়ে দেবো। এছাড়াও আরও কী কী পয়েন্ট থাকতে পারে প্লাস আইটেমের মধ্যে? দেখবে প্লাস আইটেম করতে গিয়ে আমরা এখানে কিছু কথা বলেছিলাম, আমি এগুলো আগে এক্সপ্লেন করিনি। অ্যাডজাস্টমেন্ট কজিং ইনক্রিজ ইন প্রফিট, এরকম যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে যার জন্য প্রফিট বেড়ে যাচ্ছে, প্রফিট কমে আছে, কিন্তু ওগুলোকে ঠিকঠাক অ্যাডজাস্ট করলে প্রফিট বেড়ে যায়, তাহলে সেগুলোকে অ্যাড করব। সেই আইটেমগুলোর এখানে আলোচনা করা হয়েছে। অ্যাড হবে কীরকম? আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোদিং স্টকের মানে কি? তোমার ক্লোদিং স্টকের অ্যাকচুয়াল ভ্যালু ছিল 20,000 টাকা, অথচ তুমি ক্লোদিং স্টককে ট্রেডিংয়ে যখন করেছো সেখানে বাই ক্লোদিং স্টক লিখেছো 15,000, তাহলে ক্লোদিং স্টককে তুমি আন্ডার ভ্যালু করে রেখেছো। ক্লোজিং স্টক আন্ডার ভ্যালু করে রাখা মানে কী হবে? গ্রস প্রফিট কম হবে। ক্লোজিং স্টক কম আছে মানে গ্রস প্রফিটও কম আছে, মানে নেট প্রফিটও কম আছে, তাহলে প্রফিট কমে গেছে ক্লোজিং স্টককে আন্ডার ভ্যালু করার জন্য। যদি আমি 5,000 দিয়ে ক্লোজিং স্টককে আন্ডার ভ্যালু করে থাকি, আজকে 5,000 অ্যাড ব্যাক করতে হবে। ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, এর মানে তুমি ওপেনিং স্টক হয়তো অ্যাকচুয়ালি ছিল 8,000 টাকা, তুমি সেখানে ওপেনিং স্টক 10,000 টাকা লিখে দিয়েছো। ওপেনিং স্টক ট্রেডিং পেলে কোন দিকে বসে? খরচের দিকে বসে, তাহলে খরচের দিকে তুমি 2,000 টাকা বেশি লিখে দিয়েছো। তাহলে খরচের দিকে 2,000 টাকা বেশি লিখে দিলে কী হবে? প্রফিট, খরচ বেড়ে গেছে মানে প্রফিট কমে গেছে, তাহলে আজকে অ্যাড করতে হবে। ওভারচার্জ ডেপ্রিসিয়েশন, এর মানে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছো সেটা যা অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত ছিল তার থেকে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করে দিয়েছো, তাহলে প্রফিট কমে গেছে আজকে, তাহলে প্রফিটের সঙ্গে অ্যাড করতে হবে এটা। লায়াবিলিটি ফর আইটেমস
ফোরগন হবে। লায়াবিলিটি ফর আইটেমস ফোরগন অর গিভেন আপ বাই এ ক্রেডিটার, এটা ফোরগন হবে। এর মানে হচ্ছে ধরো একটা ক্রেডিটার আমার থেকে 20,000 টাকা পেত, আজকে ক্রেডিটার বললো যাও ভাই তোমাকে আমি 2,000 টাকা ছেড়ে দিলাম, লায়াবিলিটি ফোরগন করে দিল, গিভ আপ করে দিল, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট রিসিভড হলো। তো সেই ডিসকাউন্ট রিসিভটা পিএলে দেখাওনি তুমি, তাহলে প্রফিট কমে আছে, তাহলে প্রফিটের সঙ্গে আজকে অ্যাড ব্যাক করতে হবে। লস টু সেলফ, কিকা ভাই প্রেমচন্দ ভার্সেস ইআইটি কেসলা হবে। লস টু সেলফ মানে হচ্ছে ধরো যে ওনার আছে ব্যবসার, সে ড্রয়িংস করেছে 10,000 টাকার ড্রয়িংস করেছে। তা ড্রয়িংস করার সময় উইথড্রন গুডসের ভ্যালুটা কি দেখানো উচিত? ভ্যালুটা দেখানো উচিত অ্যাকচুয়ালি কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। ধরো যাক যে মালটা সে ড্রয়িংস করছে তার মার্কেট প্রাইস 10,000 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 12,000 টাকা, তাহলে ড্রয়িংসটা কতই হওয়া উচিত? 10,000 আর 12,000-এর মধ্যে যেটা কম, কত কম? 10,000 টাকা কম, তাহলে 10,000 টাকা ভ্যালুতে ড্রয়িংসটাকে শো করা উচিত। কিন্তু দেখা গেল যখন ট্রেডিংয়ে বাই ড্রয়িংস বা পারচেস থেকে লেস ড্রয়িংস করেছে তখন 10,000 না দেখিয়ে 8,000 টাকা ড্রয়িংস দেখিয়ে দিয়েছে। তারপরে নিয়ে যাওয়া উচিত ছিল কতই? 10,000-এ, দেখিয়েছে কত? 8,000। তাহলে অ্যাকচুয়ালি ড্রয়িংসটা কম দেখিয়েছে। ড্রয়িংস কম দেখালে কী হবে? পারচেস থেকে কম অ্যামাউন্ট লেস হয়েছে, তাহলে খরচটা বেড়ে গেছে। পারচেস থেকে 10,000 লেস না করে 8,000 লেস করেছে, তাহলে খরচটা ধরো পারচেস ছিল 1 লাখ, সেখান থেকে লেস হওয়ার কথা ছিল 10,000, তাহলে 90,000 টাকা পারচেস আসতো, খরচা 90,000 হতো। তুমি না করে তুমি মাইনাস করেছো 8,000, তাহলে পারচেস 1 লাখ থেকে 8,000 মাইনাস হয়ে 92,000 এসছে, তাহলে খরচাটা তো বেড়ে গেল। খরচ বেড়ে গেল মানে প্রফিট কমে গেছে, তাহলে এটাকে অ্যাড করতে হবে। দিস ইজ কল্ড লস টু সেলফ। এর উল্টোটা হয় প্রফিট টু সেলফ, যদি যে দামে ড্রয়িংস করা উচিত তার থেকে বেশি দাম দেখিয়ে মালিক নিয়ে চলে যায় ব্যবসা গুডসটাকে। এটা বোঝার সবচেয়ে সহজ উপায়, পারচেস থেকে লেস ড্রয়িংস না ভেবে ভাবো ড্রয়িংসটাকে পিএলে ক্রেডিট করা হয়েছে বাই ড্রয়িংস, পারচেস থেকে লেস না করে বাই ড্রয়িংস লেখা হয়েছে, তাহলে ড্রয়িংস ওই 10,000 টাকা কস্ট প্রাইস, মার্কেট প্রাইস হয়তো 12,000, তাহলে 10 আর 12-এর মধ্যে যেটা কম 10,000-এ নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ড্রয়িংসটাকে শো করা হয়েছে 15,000-এ, ज़्यादा ভ্যালু দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে ড্রয়িংসকে যদি পিএলে ক্রেডিট করি, ট্রেডিংয়ে ক্রেডিট করি আমি বাই ড্রয়িংস বলে, তাহলে ইনকামের দিকে বেশি লিখে দেওয়া হয়েছে, 10,000 না লিখে 15,000 লিখে দেওয়া হয়েছে, 5,000 টাকা বেশি লিখে দেওয়া হয়েছে। 5,000 টাকা বেশি লিখে দেওয়া মানে প্রফিট বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে মানে আজকে কমাতে হবে, এটাকে বলে প্রফিট টু সেলফ। এটা কিন্তু একটা মাইনাস আইটেম। প্রফিট টু সেলফ এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট কজিং ডিক্রিজ ইন প্রফিট মাইনাস আইটেমের মধ্যে পড়ে প্রফিট টু সেলফ। আগে যে আইটেমগুলো অ্যাড হচ্ছিল তার উল্টো আইটেমগুলো সব লেস হবে। এগুলো সব এই যে এখানে লেখা হচ্ছিল না, আমি এটা তখন অ্যানালিসিস করে নিই, এখানে লেখা ছিল দেখো বেসিক প্রোফর্মায় অ্যাডজাস্টমেন্ট কজিং ডিক্রিজ অন ইন প্রফিট, এইগুলো সব অ্যাডজাস্টমেন্ট কজিং ডিক্রিজ ইন প্রফিট, এগুলো সব লেস আইটেমের মধ্যে যাবে। এরপর একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা আছে, সেটা হচ্ছে সাম এক্সপেন্সেস হুইচ আর অ্যালাউড বাট সিমস টু বি ডিসঅ্যালাউড। এর মানে হচ্ছে কিছু এক্সপেন্সেস আছে যেগুলোকে দেখলে মনে হয় যে এগুলো অ্যালাউড এক্সপেন্সেস, হুইচ আর অ্যালাউড বাট হুইচ সিমস টু বি ডিসঅ্যালাউড, দেখলে মনে হয় ডিসঅ্যালাউড কিন্তু বাস্তবে অ্যালাউড এক্সপেন্সেস। যেমন 1 নম্বর, হ্যাঁ এইগুলো যেহেতু অ্যালাউড এক্সপেন্সেস, পিএলে যদি আইটেমগুলো থাকে তাহলে এগুলোকে কিন্তু অ্যাডলেস কিচ্ছু করা যাবে না, এইগুলো সব অ্যালাউড আইটেমস, কিন্তু তোমার দেখলে মনে হতে পারে যে এইগুলো ডিসঅ্যালাউড। যেমন 1 নম্বর, ইন্টারেস্ট অন লং টার্ম লোন ওয়্যার দি লোন ইজ ইউজড ফর পারচেজিং অ্যান অ্যাসেট। দেখো অ্যাসেট তো একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাহলে অ্যাসেট কেনার জন্যে তুমি লোন নিয়েছো, সেই লোনের ওপর যে ইন্টারেস্ট পে করছো সেটা ভাবতে পারে যে ওই ইন্টারেস্টটা, দেখো অ্যাসেট পারচেস করেছো সেটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অ্যাসেট পারচেস করেছো বলে লোন নিয়েছো,
সেটা একটা লং টার্ম লোন নিয়েছো, সেই লোনের উপর যে ইন্টারেস্ট পে করছো সেই ইন্টারেস্টটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফিচার নয়, রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা নিয়ে একটা কেস হয় ক্যালিকো ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস ভার্সেস সিআইটি। সেই কেসে যা ভার্ডিক্ট দেয় কোর্ট, সেখানে বলা হয় যে অ্যাসেট ইজ এসেন্সিয়াল ফর দি সার্ভাইভাল অফ দি বিজনেস অ্যান্ড লোন ইজ এসেন্সিয়াল ফর পারচেজিং সাচ অ্যাসেট। তাহলে লোন নেওয়াটা ব্যবসার একটা নিজস্ব বিজনেস এক্সপেন্সেস, আর লোন নিতে গেলে ইউ হ্যাভ টু পে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট পে না করলে ইউ উইল নট গেট এনি লোন। Therefore, interest is a normal business expenses whether the loan is used for purchasing any capital asset. তাই জন্য এটা একটা নর্মাল বিজনেস এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্সেস হিসেবে পিএলএ ডেবিট হবে। যদি ডেবিট করে থাকো পিএলএ, সব ঠিক আছে, কোনো অ্যাডলেস কিছু করার দরকার নেই। নেক্সট, কমিশন আর ব্রোকারেজ ফর রেজিং লোন, ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড ভার্সেস সিআইডি কেস ল আছে। এর মানে when you are purchasing a loan, when you are purchasing an asset, a loan is needed, বাট লোন নেওয়াটা তো সহজ নয়। লোন নিতে গেলে তোমাকে লোন রেজ করতে গেলে হতে পারে ব্যাংক ম্যানেজারকে, হতে পারে কোনো মাঝখানে টাউট আছে, তাকে ব্রোকারেজ বা কমিশন দিতে হতে পারে। এই কমিশন বা ব্রোকারেজ যেটা পে করবে লোন নেওয়ার জন্যে, সেটাও কিন্তু একটা নর্মাল বিজনেস এক্সপেন্সেস হিসেবে পিএলএ ডেবিট করলে, যদি পিএলএ ডেবিট করা থাকে ঠিক আছে, তুমি অ্যাডলেস কিছু করতে যেও না, এটা একটা নর্মাল অ্যালাউড বিজনেস এক্সপেন্সেস। নেক্সট, এক্সপেন্সেস ফর ডিফেন্ডিং দি বিজনেস এগেনস্ট প্রোপাগান্ডা অফ ন্যাশনালাইজেশন। ন্যাশনালাইজেশন মানে জাতীয়করণ। গভর্নমেন্ট তোমার ব্যবসাটাকে টেক ওভার করে নিচ্ছে। তোমার একটা বিজনেস আছে, গভর্নমেন্ট মনে করছে এই বিজনেসটা ফর দ্য বেনিফিট অফ নেশন, দ্য বিজনেস হ্যাজ টু বি অ্যাকোয়ার্ড, ব্যবসাটাকে অধিগ্রহণ করে নিচ্ছে। তুমি কি করলে? তোমার বিজনেসকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিচ্ছে, তুমি কোর্টে গিয়ে কেস করলে তার জন্য বড় লয়ার অ্যাপয়েন্ট করলে, সেই লয়ারকে তোমার পেমেন্ট দিতে হচ্ছে, এক্সপেন্সেস হচ্ছে। এই যে এক্সপেন্সেসটা তুমি যদি পিএলএ ডেবিট করো, তাহলে কিন্তু সেটা একটা অ্যালাউড বিজনেস এক্সপেন্সেস। এর একটা কেস ল আছে, এটা যদিও আমাদের দেশের কেস ল না, ইংল্যান্ডের কেস ল। সেই কেসটাকে আমরা মেনে চলি, মর্গান অ্যান্ড টেটলাইল ভার্সেস আদার্স, হাউস অফ লর্ডস। এই কেসে বলা হয়েছিল যে এই যে এক্সপেন্সেসটা ব্যবসা পে করেছে, লয়ার খরচটা, এটা একটা নর্মাল বিজনেস এক্সপেন্সেস। কারণ government is trying to acquire the business, and business has the right to survive, and for the to safeguard its existence, business is paying certain expenses, which is a normal business expenses for survival of the business, hence it is fully allowed. Next, cost of article and distribution of free sample to customer and advertisement expenses, এগুলো পড়লেই বুঝতে পারছো যে কোনো ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউট করেছো বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার পে করেছো, তাহলে এটা কিন্তু নর্মাল বিজনেস এক্সপেন্সেস অ্যাজ পার সেকশন 37(1). कॉस्ट ऑफ मेकिंग इनकम टैक्स अपील अंडर सेक्शन 48(12) के अनुसार कॉस्ट ऑफ मेकिंग इनकम टैक्स अपील इज फुल्ली अलाउड। এর ইনকাম ট্যাক্স অ্যাপিল মানে কি? ইনকাম ট্যাক্স অথরিটি, তুমি মনে করছো যে ইনকাম ট্যাক্স অথরিটি তোমার ওপর নাইনসাফি করেছে, তোমার ওপর বেশি ট্যাক্স চার্জ করে দিয়েছে, তুমি সেই জন্য অ্যাপিল করেছো, সেই জন্য লয়ার অ্যাপয়েন্ট করেছো, সেই লয়ারের জন্য তোমার যা খরচ হয়েছে সেটা কিন্তু অ্যালাউড বিজনেস এক্সপেন্সেস। কিন্তু ইনকাম ট্যাক্স পেনাল্টি পে করা বা ইন্টারেস্ট অন এরিয়ার ইনকাম ট্যাক্স, এগুলো কিন্তু অ্যালাউড নয়, এ তো ডিসঅ্যালাউড। কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাপিলের জন্য তুমি যদি কোনো খরচ করে থাকো, সেটা অ্যালাউড হবে আন্ডার সেকশন 48(12). প্রফেশনাল ট্যাক্স পেড বাই বিজনেসম্যান, ইফ দি ট্যাক্স হ্যাজ বিন পেড, যদি ক্যাশে পেড হয়ে থাকে তাহলে এটা ফুললি অ্যালাউড অ্যাজ পার সেকশন 40। এক্সপেন্সেস ফর অ্যাকোয়ারিং টেকনিক্যাল নোহাউ আর সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্ডিচার, এই পয়েন্টগুলো আমি আলাদা করে এক্সপ্লেন করতে চাইছি, এখনই দরকার নেই। সিমিলারলি এক্সপেন্সেস ফর প্রমোটিং ফ্যামিলি প্ল্যানিং, এটা নিয়েও একটা ইলাবোরেট ডিসকাশনের দরকার আছে, আমি এক্ষুনি এটা নিয়ে কিছু বলছি না। নেক্সট, এনি সেরিমোনিয়াল এক্সপেন্সেস আর রিক্রিয়েশনাল এক্সপেন্সেস। সেরিমোনিয়াল মানে কোনো উৎসব করার জন্য বা কোনো আনন্দ করার জন্য যদি কোনো খরচা করা হয়, সেটাও ফুললি অ্যালাউড হয়ে থাকে সাধারণত। এনি ইন্টারেস্ট, কমিশন, ব্রোকারেজ পেমেন্ট
যদি কোনো এনআরআইকে করা হয় তাহলে কিছু কন্ডিশনস আছে, সেগুলো ফুলফিল করলে এই খরচটাও কিন্তু ফুললি অ্যালাউড হয়। ইনকাম ট্যাক্স রিফান্ড যদি করে থাকে তাহলে ইট ইজ নট ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল নয়। ইনকাম, তুমি কি কোনো ইনকাম নাকি ইনকাম ট্যাক্স রিফান্ড? তাহলে এটা ট্যাক্সেবল হবে না। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, সুপারঅ্যানুইটি ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এগুলো ফুললি অ্যালাউড হয়, কারণ এগুলো অ্যাকচুয়ালি স্যালারি পেমেন্ট। এই মোটামুটি নোটটা ছিল, আমি নোটটা আপলোড করে দিচ্ছি। এরপর মাস্টার ওলেমের বোধহয় আমি এতে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, মাস্টার ওলেমগুলোর এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দেবো।